যখন ওনাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তখন এই আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল নিজেদের ব্যানারগুলো ছেড়ে এসে মানুষকে সম্পৃক্ত করে আমাদের সাথে এই ছাত্র জনতার ডাকে এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনকে কেউ কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি বিশেষ রাজনৈতিক দলের অমুক বা তমুকের ক্রেডিট বলে চালিয়ে দেওয়ার আসলে সুযোগ নেই। যারা অভ্যুত্থানে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন এবং তারা এই অভ্যুত্থানের একটা অংশ ছিলেন, আমরা সেটা অস্বীকার করছি না, তাদেরকে ব্যবহার করে এই অভ্যুত্থানের যারা আসলেই অগ্রসরের নেতা ছিল তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য একটা কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বাংলাদেশের মানুষ যদি সচেতন হয়, ভালোভাবে চোখ কান খোলা রাখে এবং গত 1 বছরের পরিস্থিতি না, তার আগের পরিস্থিতিগুলোকে মানুষ ভুলে না যায়, তাহলে মানুষ বুঝতে পারবে যে এস্টাবলিশমেন্টের যে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। গত স্বৈরাচারী সরকার ছিল দীর্ঘ 15 বছরের বেশি ক্ষমতায় এবং 2024-এ যে ডামি ইলেকশন করলো সেই ইলেকশনটা যদি ইলেকশনে তারা যে সফলতা মানুষকে দেখিয়েছে, যেটা আসলে সত্য না, সেটা পরে যদি ছাত্র জনতার এই ডাকে গণ অভ্যুত্থানটা না হতো, তাহলে দেখা যেত আরো 24 থেকে আরো 5 বছর 2029 পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ধরে বসে থাকতো, যেমন তার আগে 15 বছর ক্ষমতা ধরে বসেছিল। এই জুলাই গণ অভ্যুত্থানটা সংঘটিত হয় ছাত্র জনতার ডাকে। সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে মাঠে নেমে এসেছিল। কোনো রাজনৈতিক ট্যাগলাইনে কিন্তু কেউ মাঠে নেমে আসে নাই। যখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই স্বৈরশাসকের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা আসলে কোনো রাজনৈতিক ট্যাগলাইনের আন্ডারে এসে যদি হতো তাহলে আসলে সফল হতো না। এখানে আমার সাথে বিএনপির একজন বিজ্ঞ নেতা আছেন, উনিও জানেন যে উনারা কতটা অবজ্ঞা এবং কতটা জুলুমের শিকার হয়েছেন। মামুন মাহবুব স্যার আছেন, উনারা জানেন হাইকোর্টের পরিবেশ পরিস্থিতি কতটা বাজে ছিল। সুপ্রিম কোর্টের মতো এলাকায় বিএনপি যখন আন্দোলন করে, এই যে আমাদের পাপিয়া আপার সেদিন এক জায়গায় কথা হচ্ছিল, উনাকে কোর্টে ঢুকে স্বৈরাচারী শেখ হাসিনার যেই দলের লোকেরা, বহিরাগতরা কোর্টে ঢুকে পিটিয়েছে। শুধু তাই না, কোর্টে যেই আমাদের সুপ্রিম কোর্টে ইলেকশন হয়, সেই ইলেকশন গুলোকে কুক্ষিগত করে পুলিশ বাহিনী দিয়ে, আওয়ামী সন্ত্রাসী আইনজীবীদের দিয়ে এই আমাদের আইনজীবীদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে এবং যারা মার খেয়েছে উল্টো তাদের নামেই মামলা হয়েছে। যেমন মনে করেন আমার হাজবেন্ডের নামেই 2-3টা মামলা আছে। আমি জানি না মামুন মাহবুব স্যারের নামে মামলা হয়েছে কিনা, তারা স্যারকেও ইনক্লুড করেছে কিনা। হয়েছিল, মামলা হয়েছিল 3-4টা। মানে এই যে পরিস্থিতি, এইটা কোনো ভদ্রলোকের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ প্রতিবন্ধকতার প্রেক্ষিতে এই আন্দোলন আসলে সম্ভব ছিল না। তখন এই যে ছাত্ররা, যারা ছাত্র অবস্থা থেকে এই আন্দোলন সরকারের বিভিন্ন অপরাজনীতি এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে আন্দোলন, সেটা চালিয়ে যায় এবং সেটারই ফাইনাল রূপ আসে যখন গণ অভ্যুত্থানে এক দফা ঘোষণা আসে নাহিদ ইসলামের মাধ্যমে। হ্যাঁ, কোলাবোরেট করার জায়গায় অনেকে সহায়তা করেছে। যখন ওনাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তখন এই আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল নিজেদের ব্যানারগুলো ছেড়ে এসে মানুষকে সম্পৃক্ত করে আমাদের সাথে এই ছাত্র জনতার ডাকে এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনকে কেউ কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি বিশেষ রাজনৈতিক দলের অমুক বা তমুকের ক্রেডিট বলে চালিয়ে দেওয়ার আসলে সুযোগ নেই। এবং আমি এটাও বলতে পারছি না, দাবি করেছে মানে সাদিক কারিমকে এরকম কোনো কিছু দাবি করেছে যে তাদের দল বা তারা, দেখেন এই কথা কিন্তু নাহিদ ভাই নিজেই পরিষ্কার করেছেন। এই একটি বিশেষ গোষ্ঠী যারা এই অভ্যুত্থানের শক্তিকে আসলে নষ্ট করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়। শুধু তাই না, তারা কিন্তু 1 তারিখে চেষ্টা করেছিল যে এই যে আন্দোলনটা বেগবান হচ্ছে এবং 3 তারিখে যে 1 দফার ঘোষণা আসে, এই ঘোষণাটা আসার আগেই এই আন্দোলনটাকে সফল হতে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটাকে প্রতিহত করার জন্য এইটা একটা বিশেষ ক্ষমতার হাতে এই বাংলাদেশকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন সেটা। এবং সেই চেষ্টাটা বন্ধ করার জন্য নাহিদ ইসলামরা সিদ্ধান্ত নিয়েছিলেন, না,
এই যে সিদ্ধান্ত, সরকার পতনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আসবে জনগণের মাঝখান থেকে এবং সেটা তারা করে দেখিয়েছে 3 তারিখে। সেই সিদ্ধান্ত কিন্তু পিঠ পিছে কারো প্রেসারে পড়ে কারো মাধ্যমে এই সিদ্ধান্তটা আসে না এবং কোন একটা বিশেষ গোষ্ঠীর হাতে এই ছাত্র জনতারা ক্ষমতা তুলে দেয় না। এখন এই লোকগুলোই একটি বিশেষ দলকে বা এই সাদিক কায়েম ভাইয়ের মতো যারা আছেন, যারা অভ্যুত্থানে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন এবং তারা এই অভ্যুত্থানের একটা অংশ ছিলেন, আমরা সেটা অস্বীকার করছি না, তাদেরকে ব্যবহার করে এই অভ্যুত্থানের যারা আসলেই অগ্রসরের নেতা ছিল তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য একটা কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বাংলাদেশের মানুষ যদি সচেতন হয়, ভালোভাবে চোখ কান খোলা রাখে এবং গত 1 বছরের পরিস্থিতি না, তার আগের পরিস্থিতিগুলোকে মানুষ ভুলে না যায়, তাহলে মানুষ বুঝতে পারবে যে এস্টাবলিশমেন্টের যে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। আমি মনে করি নাহিদ ভাই আর সাদিক কায়েম ভাইয়ের যে বক্তব্য, সেই বক্তব্যকে আলাদা করে না দেখে একসাথে দেখলে উনারা কিন্তু বিবাদ করছে না, যে যার অবস্থান স্পষ্ট করছে। নাহিদ ভাইদের অবস্থান বলছে ছাত্র জনতার তখন কি অবস্থান ছিল, সাদিক কায়েম ভাইয়েরা তাই বলছে। কথাগুলো কিন্তু আলাদা না, কথাগুলোকে আপনারা আলাদাভাবে যারা প্রেজেন্ট করছে এবং দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। আপনারা সেই উদ্দেশ্যটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে দেশের স্বার্থে কারা দেশের যেই গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে, কারা বাংলাদেশে আর স্বৈরশাসক যাতে পুনরায় গড়ে উঠতে না পারে সেই চেষ্টা করছে, আর কারা বাংলাদেশকে একটি বিশেষ এস্টাবলিশমেন্টের হাতে তুলে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে আবার পুনরায় দেশে ঢোকানোর জন্য ষড়যন্ত্রের একটা পার্ট হিসেবে কাজ করছে, সেটা আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ।